বন্ধুরা, আজ আমি আমার চ্যানেলে প্রথমবার একটি কাম্বোডিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি, যার নাম দ্য নাইট কার্স অফ রিয়েট্রি। এই মুভিটি খুবই সুন্দর এবং অনেক ভয়ানক। কাম্বোডিয়ানের 2024-এ রিলিজ হওয়া হরর মুভিগুলোর মধ্যে এটি একটি। এই মুভিতে আমরা একটি অরফানেজে অনেক অলৌকিক ঘটনা হতে দেখতে পাবো। আশা করছি যেটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আমরা দেখতে চলেছি দ্য নাইট কার্স অফ রিয়েট্রি। মুভির শুরুতেই আমরা রিয়েট্রি নামের একজন অন্ধ মহিলাকে দেখতে পাই, যে একটি অরফানেজ দেখাশোনা করত। আমরা দেখতে পাই রাতে রিয়েট্রি পিয়ানো বাজাচ্ছিল। তখনই সে অন্য একটি রুম থেকে রেডিওর শব্দ শুনতে পায়। রিয়েট্রি সেই শব্দটার পিছু করতে করতে সেই রেডিওর কাছে যায় আর সে রেডিওটি বন্ধ করে দেয়। রিয়েট্রির মনে হয় যেন তার একটি বন্ধু যে মার্কেটে গিয়েছিল সে হয়তো ফিরে এসেছে, কিন্তু তার এই ধারণাটা একদমই ভুল ছিল। রিয়েট্রি এরপর বাচ্চাদের রুমে গিয়ে চেক করে। তখনই রিয়েট্রির পা পড়ে একটি ছুরিতে। আমরা দেখতে পাই যে সেই ছুরিটিতে রক্ত লেগেছিল। আর তখনই রিয়েট্রি বুঝতে পারে যে কেউ একজন পুরো অরফানেজের বাচ্চাদের খুবই নৃশংসভাবে মেরে ফেলেছে। তখনই সেখানে একটি মহিলা আসে আর সে রিয়েট্রির হাতে ছুরি দেখতে পায়। সবাই রিয়েট্রির হাতে ছুরি দেখে ভাবছিল যে রিয়েট্রি হয়তো সেই বাচ্চাগুলোকে মেরেছে। এই সব নিয়ে গ্রামে চেঁচামেচি লেগে যায়। এরপর আমরা দেখতে পাই গ্রামবাসীরা রিয়েট্রিকে একটি কুয়োতে ঝুলিয়ে দেয়। তারপরে গ্রামের সব লোক রিয়েট্রিকে জীবিত অবস্থায় জ্বালিয়ে দেয় আর জ্বলন্ত সেই লাশটি কুয়োর ভিতরে পড়ে যায়। আমরা দেখতে পাই রিয়েট্রিকে খুব বাজেভাবে মারা হয়। এই ঘটনার পর আমাদের বলা হয় যে এই অরফানেজটি 1980 সালে তৈরি হয়েছিল টোটাল 8টি বাচ্চার জন্য, যাদের বাবা মা কাম্বোডিয়ানের যুদ্ধের সময় মারা গিয়েছিল। এরপর 1983 সালে 8টি বাচ্চা মেয়ের মধ্যে 7টি মেয়েকে একজন মিউজিক টিচার হত্যা করেছিল, যার নাম ছিল রিয়েট্রি। রিয়েট্রিকে পুরো জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর সেই দিনের পর থেকেই অরফানেজে অনেক অলৌকিক ঘটনা ঘটতে লাগে। এই জন্যই সেই অরফানেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সবকিছু পড়ছিল পাইং নামের একটি লোক, যে অন্য একটি অরফানেজ চালাতো। আমরা জানতে পারি পাইং এর অরফানেজে শুধু 4টে বাচ্চা ছিল, আর এই বাচ্চাগুলো এখন এখানে থাকতে পারছিল না, কারণ অরফানেজে এখন মেরামত হচ্ছিল। এই জন্য পরের দিন পাইং নিজের গার্লফ্রেন্ড ডালিন এবং সেই 4 বাচ্চাকে নিয়ে সেই বন্ধ অরফানেজে যায় কিছুদিন থাকার জন্য। সেই অরফানেজে যখন তারা পৌঁছায় তখন আমরা সেই অরফানেজের চারপাশে সাদা বেলুন দেখতে পাই। পাইং আর ডালিন ছাড়া মিশাই নামের একটি মহিলা সেই অরফানেজে বাচ্চাদের দেখাশোনা করবে। মিশাই আসলে এই অরফানেজের ম্যানেজার ছিল। এরপর আমরা তাদের ড্রাইভার আর সাপ্লায়ারকেও দেখতে পাই, যার নাম ছিল গেগলি। সেই অনাথ 4 বাচ্চাগুলোর নাম ছিল সম, ফাট, নিতা এবং ক্রু। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এই অরফানেজটা অনেকদিন ধরে ফাঁকা ছিল। কেউ এখানে থাকতে পারতো না, কারণ এই জায়গাটির ব্যাপারে নানা রকম বাজে বাজে কথা রটানো আছে। অন্যদিকে আমরা দেখতে পাই বাইরে সম, ফাট আর নিতা খেলছিল, কিন্তু ক্রু একটি কুয়োর চারিপাশে ঘোরাফেরা করছিল। বন্ধুরা, এটা সেই কুয়োটাই যেটাতে রিয়েট্রিকে মারা হয়েছিল। ক্রু কুয়োর ভিতর থেকে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই সেখানে মিশাই এসে কুয়োটিকে বন্ধ করে দেয় আর সে ক্রুকে সেই কুয়োটি থেকে দূরে থাকতে বলে। এইদিকে ভিতরে পাইং সব জামা কাপড় গুছিয়ে রাখছিল। তখনই সে একটি মিউজিক বক্স পায়, আর এই মিউজিক বক্সটি ছিল রিয়েট্রির। একটি বোর্ডে সে 1983 সালের সব লোকের ফটোও দেখতে পায়। সেই ফটোগুলোর মধ্যে একটি ফটো গায়েব ছিল। এইসব কিছু দেখে পাইং এর অতীতের ব্যাপারে জানার জন্য কিউরিওসিটি বেড়ে যায়। এরপর রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখনই ক্রু একটি জানলা থেকে দেখতে পায় একটি সাদা বেলুন, কিন্তু সেই বেলুন মিশাই দেখতে পায় না। ক্রুয়ের এই জায়গাটি একদমই পছন্দ ছিল না, কারণ সব লোক ভালোভাবে জানতো যে এই জায়গাতেই মার্ডার হয়েছিল।
এরপর পাইং ক্রুকে খুশি করার জন্য সে তাকে সেই মিউজিক বক্সটি দেয় যেটা পাইং পেয়েছিল। যখনই ক্রু সেই বক্সটি নেয় তখনই সে জানলার বাইরে থাকা বেলুনটির জায়গায় রিয়েট্রির আত্মাকে দেখতে পায় যে কুয়োর কাছে দাঁড়িয়েছিল। এরপর রাতে ক্রু সেই জানলা থেকে কুয়োটিকে ভালোভাবে দেখছিল। এরপর সে মিশাইকে জানায় যে এই জায়গায় নিশ্চয়ই কিছু আছে, কিন্তু মিশাই তাকে শুইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। মিশাই সেখান থেকে চলে যাওয়ার পর ক্রু সেই মিউজিক বক্সটা খোলে, কিন্তু এখন সে কুয়োর ভিতর থেকে কিছু ডিমনিক জিনিস ফিল করতে পারে। অন্যদিকে কিচেনে মিশাই একটি কল খোলা অবস্থায় দেখতে পায়, যার ফলে সারা জায়গা ভিজে গিয়েছিল। এরপর মিশাই পরিষ্কার করা শুরু করে দেয়, কিন্তু তখনই মিশাই জানালার বাইরে একটি সাদা বেলুন দেখতে পায়, যেটা সে ইগনোর করে দেয়। কিছুক্ষণ পর সেই বেলুনটি গায়েব হয়ে যায়। তখনই দরজায় কেউ এসে নক করতে লাগে। এরপর মিশাই গিয়ে চেক করে, কিন্তু সে দরজা খুলতেই শুধু সেই সাদা বেলুনটি দেখতে পায়, যেটা দেখে সে চিন্তিত হয়ে যায়। মিশাই সেই বেলুনটি ঘরের ভিতরে এনে টিভির কাছে রেখে দেয়, কিন্তু তখনই টিভিটি নিজে থেকেই চালু হয়ে যায়। সেই টিভিটিতে 1983 সালের একটি ভিডিও চলতে থাকে, যেখানে রিয়েট্রি অনাথ বাচ্চাদের মিউজিক শেখাচ্ছিল। শেষে রিয়েট্রি ক্যামেরার সামনে বলতে থাকে যে সারা জীবন আমি শুধু বাচ্চাদের দেখাশোনা করে এসেছি, কিন্তু শেষে সেই সব লোকগুলো আমার সাথে অন্যায় করলো, আর সেই লোকগুলো আমার উপর মিথ্যে অপবাদ দিয়ে আমায় সাজে দিল, কিন্তু আমি সেই সব কিছুই করিনি। এই সব বলে রিয়েট্রি চেঁচাতে লাগে, যেটা দেখে মিশাই ভয় পেয়ে যায়, আর তখনই টিভিটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর মিশাই একটি হাওয়া অনুভব করে। সে এরপর জানালার কাছে গিয়ে বাইরে দেখে। তখনই সে সেখানে রিয়েট্রির ভয়ানক আত্মাকে দেখতে পায়, যে হঠাৎই মিশাইয়ের গলা পর্দা দিয়ে পেঁচিয়ে তাকে জানলা থেকে বাইরে ফেলে দেয়। মিশাই খুব কষ্টে উঠে দাঁড়ায়, আর এখন সে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। এরপর সেই আত্মাটি মিশাইয়ের গলা ধরে তাকে হাওয়াতে ভাসাতে লাগে। এরপর রিয়েট্রির আত্মা মিশাইকে পজেস্ট করে ফেলে। আমরা ক্রুকে দেখতে পাই যে হঠাৎই ঘুম থেকে উঠে পড়ে। তখনই সে দেখতে পায় বাথরুমের দরজা নিজে থেকেই খুলে যায়, আর বাইরে থেকে অনবরত একটি অদ্ভুত শব্দ আসছিল। এরপর ক্রু বাইরে গিয়ে চেক করে, আর সে একটি সাদা বেলুন এবং একটি টিভি খুঁজে পায়, যেটা চালু হয়ে যায় একই ভিডিও নিয়ে। এরপর টিভি তো বন্ধ হয়ে যায়, আর তখনই ক্রু এর সামনে মিশাই চলে আসে। ক্রু মিশাইকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো? তখনই আবারও টিভিটি অন হয়ে যায়। এরপরই টিভির ভিতর থেকে একটি পৈশাচিক শব্দ আসতে লাগে। তখনই পজেস্ট মিশাই ক্রু এর কাছে এসে জিজ্ঞেস করে যে ভিতর নাকি বাইরে। এই কথাটা সে একটি সাদা বেলুনের রক্তে লেখা অবস্থাতেও দেখতে পায়, যেটা দেখে ক্রু চিৎকার করে পালাতে থাকে, আর ডিমনিক মিশাই ক্রু এর পিছু করতে লাগে। তখনই ঘরের সব লাইট ফ্লিকার হতে লাগে, আর দরজাও লক হয়ে যায়। তখনই ডিমনিক মিশাই আস্তে আস্তে ক্রু এর কাছে আসে। এরপর পজেস্ট মিশাই দৌড়ে এসে ক্রু এর গলা ধরে তাকে তুলে দেয়, আর মিশাই বলতে থাকে যে আমার নাম হলো রিয়েট্রি। এরপর ক্রুও পজেস্ট হয়ে যায়। এর পরের দিন ডালিন মিশাইকে কিচেনে দেখতে পায়, যে কিচেনের 12টা বাজিয়ে দিয়েছিল, আর সে এখন কাপড় ধুচ্ছিল। এরপর ডালিন মিশাইয়ের কাছে কথা বলতে যায়, আর সে মিশাইকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখনই একটি অদৃশ্য শক্তি ডালিনকে জলে চুবিয়ে মারার চেষ্টা করতে লাগে। মিশাই হঠাৎই সেখান থেকে গায়েব হয়ে যায়, আর সে পৌঁছে যায় গ্যাসের কাছে, যেটা দেখে ডালিন খুবই ভয় পেয়ে যায়। মিশাই গ্যাসের কাছে চুপচাপ দাঁড়িয়েছিল, আর যখনই ডালিন মিশাইয়ের কাছে যায় তখনই মিশাই ডালিনকে ধরে তার মুখটি গ্যাসে থাকা সুপে ডোবানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে পাইং চলে আসে, যে মিশাইকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। এরপর মিশাই একটি ছুরি নিয়ে এসে পাইং এর হাতে ঢুকিয়ে দেয়, আর সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মিশাইকে পাইং সামলানোর চেষ্টা করে, কিন্তু মিশাই এত জোরে চিৎকার করে যে পুরো ঘরটি কাঁপতে লাগে। এরপর মিশাই হয়ে যায় অজ্ঞান, আর এখন পাইং আর ডালিন বুঝে গিয়েছিল যে এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। এরপর মিশাইকে বিছানায় শুয়ে দেওয়া হয়, আর ডালিন পাইং এর হাতে একটি কাপড় বেঁধে দেয়। তখনই সেখানে গেগলি চলে আসে। সে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এসেছিল। এখানে পাইং আর ডালিন গেগলিকে কিছুই বলে না যে এখানে কি কি হয়েছে, কারণ তারা নিজেরাই এই ব্যাপারটা নিশ্চিত ছিল না। এরপর গেগলি, পাইং আর ডালিন যে যার রুমে চলে যায়, আর তারপর সম, ফাট আর নিতা আসে মিশাইয়ের রুমে, যেখানে আয়নায় নিতা মিশাইকে জেগে বসে থাকতে দেখতে পায়, কিন্তু আসলে সে বিছানায় শুয়েছিল। তখনই মিশাই নিতার পিছনে এসে তাকে ভয় পাইয়ে দেয়, আর ভয় নিতা সেই ঘর থেকে পালিয়ে যায়।
কিন্তু সম আর ফাট এইসব কিছুই দেখতে পায় না। রাতে ডালিন ক্রুকে চেক করতে যায়, কারণ সে সারাদিন বিছানাতেই শুয়েছিল আর তার অনেক বড় একটি অসুখও হয়েছিল। এরপর সেখান থেকে ডালিন চলে যাওয়ার পরেই ক্রু উঠে বসে আর সে কুয়োটি দেখতে থাকে। এরপরই সেখানে থাকা লাইট ফ্লিকার হতে লাগে আর আমরা এরপর রিয়েট্রির আত্মাকে দেখতে পাই, যে ক্রুয়ের বিছানার কাছেই ছিল। এরপর সিন শিফট হয়ে পাইনকে দেখানো হয়, যার সাথে কথা বলতে আসে গেগলি। এখানে গেগলি 1983 সালের লোকেদের ফটো পিন বোর্ডে দেখায়, যেটা দেখে সে পাইনকে এই ফটোগুলো সরাতে বলে, কারণ এখানে বাচ্চাদের মার্ডার হয়েছিল। কিন্তু পাইন সে ফটোগুলো সরাতে চায় না, কারণ একদিন সে অতীতের জিনিস রিসার্চ করছিল। আসলে 1983 সালের মার্ডার কেসের অনেক কম ইনফরমেশন ছিল তার কাছে। কিন্তু এখানে গেগলি পাইনকে জানায় যে এই মার্ডারগুলো রিয়েট্রি করেছিল, এই জন্য তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর এই ঘটনাটাই কোনো প্রমাণ নেই। গেগলি এটাও বলে যে রিয়েট্রির একটি বন্ধু ছিল, যে বন্ধুটাকে এখনো পুলিশ জেলে রেখেছিল, কারণ সে নিজের মেয়েকে এই কিছু বছর আগেই মেরে ফেলেছিল। এরপর আমরা দেখতে পাই রাতে বাচ্চাদের রুমে ডালিন গিয়ে চেক করে, যেখানে ডালিন জানালার বাইরে রিয়েট্রির আত্মাকে দেখতে পায় একটি সাদা বেলুনের সাথে। আর হঠাৎই সেই বেলুনটি ডালিনের পিছনে চলে আসে, এই জন্য সে ভয় পেয়ে যায়। তখনই ক্রু ঘুম থেকে উঠে ডালিনকে জিজ্ঞেস করে যে সেই আত্মাটি আসলে কে। এর উত্তর তো ডালিন নিজেই জানতো না। অন্যদিকে পাইন এই অরফানেজের পুরনো এমপ্লয়ারের রেকর্ড চেক করছিল, আর এই দিকে ডালিন মিশাইকে গিয়ে চেক করে। এরপর ডালিন মিশাইয়ের মাথায় থাকা রুমালটি চেক করে। তখনই মিশাইয়ের শরীরের ভিতরে কিছু একটা নড়তে লাগে। এরপর যখন ডালিন তার চোখ চেক করে, তখন মিশাই তার দিকে চেয়ে তাকে ভয় দেখিয়ে দেয়। এরপর মিশাই ডালিনের হাত ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর মিশাই উঠে বসে পড়ে। এরপর ডালিন রিয়েট্রির আত্মাকে দেখতে পায়, যে মিশাইয়ের পুরো সামনে ছিল। তখনই হঠাৎ মিশাই আবার ডিমনিক হয়ে ডালিনের গলা চেপে ধরে আর সে ডালিনকে মারতে লাগে। এরপর সেখানে পাইন চলে আসে, যে মিশাইকে ধাক্কা মেরে ডালিনকে বাঁচিয়ে নেয়। এরপর মিশাই সেখান থেকে পালিয়ে যায় আর সে চলে যায় কিচেনে। তখনই পিয়ানো নিজে থেকেই বাজতে লাগে আর রিয়েট্রির আত্মা মিশাইকে কিচেনে ওড়াতে লাগে। পাইন আর ডালিন মিশাইকে বাঁচানোর জন্য তার কাছে যায়, কিন্তু সেই ডিমনিক আত্মা একটি শোকেস পাইনের পায়ের উপর ফেলে দেয়। এর ফলে পাইনের পা পুরোপুরি ফেসে যায়। এরপর সেই আত্মা মিশাইকে ছেড়ে দেয় আর মিশাই নর্মাল ভাবে বলে যে প্লিজ আমাকে সাহায্য করো। তখনই রিয়েট্রির আত্মা মিশাইকে টেনে কিচেন থেকে বাইরে নিয়ে যায়। ডালিন গিয়ে মিশাইকে সাহায্য করে, কিন্তু রিয়েট্রির আত্মা মিশাইকে পিয়ানোর উপরে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিয়েছিল আর রিয়েট্রির আত্মা পিয়ানো বাজাচ্ছিল। এরপর সে মিশাইকে পিয়ানোর ওপরে ফেলে দেয়। এরপর সেই আত্মা মিশাইকে টেনে টেনে বাচ্চাদের রুমের কাছে নিয়ে যায়। মিশাই এবারে পজেস্ট হয়ে সমকে ধরে নেয় আর সে সবাইকে মারার হুমকি দেয়। কিন্তু আমরা বুঝতে পারি মিশাই নিজের শরীরকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। এরম করতে করতে একসময় মিশাই নিজের হুঁশে ফিরে আসে আর সে সমকে নিজের কাছ থেকে দূরে করে দেয়। তখনই সেই শয়তান আত্মা মিশাইকে তুলে ফেলে দেয় ব্যালকনি থেকে। এর ফলে মিশাই খুবই বাজেভাবে মারা যায়। পরের দিন মিশাইয়ের বডি পুলিশে নিয়ে যায়। এর ফলে সবাই অনেক দুঃখী হয়ে যায়। এত কিছু ঘটে যাওয়ার পরও ক্রু বিছানায় শুয়েছিল, এই জন্য পাইন আর ডালিন ক্রুকে চেক করতে যায়। আসলে ক্রু মিশাইয়ের জন্যই কাঁদছিল, কারণ মিশাই সব বাচ্চাদের কাছে মায়ের মতো ছিল। অন্যদিকে বাইরে ফাট আর সম দুজনেই মিশাইয়ের জন্য কাঁদছিল। তখনই নিতা সাদা বেলুন দেখতে পায় কুয়োর কাছে। সেই বেলুনটার পিছু করতে থাকে নিতা, আর সেই বেলুন নিতাকে একটি অদ্ভুত ছাদে নিয়ে যায় আর হঠাৎই সেই ছাদটি ভেঙে যায়। এর ফলে নিতা সেই জায়গার ভিতরে পড়ে যায়, যেটা ছিল একটি হিডেন প্লেস। নিতা পড়ে যেতে দেখে সম আর ফাট সাহায্যের জন্য কাউকে ডাকতে যায়, আর সেই জায়গাটা অনেক ভয়ানক ছিল। নিতা সেই জায়গার ভিতরে একটি বেলুন দেখতে পায়, যার পিছনে একটি দরজায় একটি সাদা ড্রেস পেরেক দিয়ে আটকানো ছিল। আসলে এই ড্রেসটা ছিল রিয়েট্রির। এরপর নিতা কিছু অলৌকিক জিনিস অনুভব করতে পারে। কিছুক্ষণ পর সেই সাদা জামাটি নড়তে লাগে। তখনই সেই বেলুনটি ফেটে যায় আর সেই বেলুনের ভিতর থেকে রক্ত বেরিয়ে এসে নিতার মুখে পড়ে। নিতা ভয়তে চেঁচাতে লাগে, কিন্তু তখনই সেখানে পাইন চলে আসে আর তখনই সেই রক্তও গায়েব হয়ে যায়। ডালিন সেখানে দরজা খুলে ভিতরে আসে আর তারা নিতাকে কমফোর্ট করে। তারা কেউই এই সিক্রেট বেসমেন্টের ব্যাপারে জানতো না। এরপর পাইন সেখানে একটি ডাব্বা খুঁজে পায়, যেখানে অনেক ভিডিও টেপস ছিল। সেই ঘরে নিশ্চয়ই কোনো মিস্ট্রি আছে। এরপর রাতে ডালিন আর পাইন সেই ভিডিওগুলো একসাথে বসে দেখতে থাকে। ভিডিও স্টার্ট হয়ে যায় আর অন্যদিকে ক্রু নিজের পায়ের নিচে একটি বেলুনে চিঠি বাঁধা অবস্থায় দেখতে পায়। সেই চিঠিতে লেখা ছিল যে আমার সেইটা চাই,
যেটা আমার কাছে নেই। এরপর হঠাৎই ঘরের দরজা খুলে যায় আর সেই বেলুনটি বাইরে চলে যায়, যার পিছনে ক্রুও যায়। অন্যদিকে আমরা সেই প্রথম ভিডিওতে দেখতে পাই একটি পজেস্ট মেয়েকে সেই জায়গায় শোয়ানো হয়েছিল, মানে সেই বেসমেন্টের ভিতরে। সেই মেয়েটিকে রিয়েট্রির আত্মা পজেস্ট করে নিয়েছিল আর একটি প্রিস্ট রিয়েট্রির আত্মাকে শেষ করার চেষ্টা করছিল। সেই প্রিস্টে রিয়েট্রির সেই সাদা জামাটিকে পেরেক দিয়ে দরজায় আটকে দিয়েছিল। এর ফলে সেই অভিশাপ সেই ড্রেসেতে আটকে যায়, বাট সেই অভিশাপ শেষ হয় না। পৃষ্ঠের কথা অনুযায়ী সেই অভিশাপটা তখনই শেষ হবে যখন রিয়েট্রি নিজে জিনিসটা পাবে, অর্থাৎ সে যেটা চাইছিল। আর প্রথম ভিডিওটি শেষ হয়ে যায়। এরপর দ্বিতীয় ভিডিওটায় আমরা দেখতে পাই সং নামের একটি মেয়ের ইন্টারভিউ নিচ্ছিল লিম্পার্ট নামের একজন রিপোর্টার। আমরা জানতে পারি সং একমাত্র বেঁচে আছে যে 1983 সালের মার্ডারের পরেও বেঁচে আছে, কারণ অরফানেজে মোট 8 জন বাচ্চা ছিল আর 7 জনের মার্ডার হয়েছিল। সেই ভিডিওতে সং বলতে থাকে, সেই মার্ডারের পর থেকে রিয়েট্রির আত্মা জ্বালাতন করতো আমায়। এই জন্য গ্রামের সবাই ভেবেছিল যে সংকে হয়তো নিজের বলিদান দিতে হবে, কারণ রিয়েট্রি টোটাল 8 জন বাচ্চাকে মারতে চাইছিল আর সে মোট 7 জনকে মারতে পেরেছে। এই জন্য এখন সেই শয়তান আত্মা ফিরে এসেছে সেই 8 নাম্বার বাচ্চাকে মারার জন্য। সেই ভিডিওতে আমরা সংকে চিন্তিত অবস্থায় দেখতে পাই, কারণ রিয়েট্রি সঙ্গের বিড়ালকে মেরে ফেলেছিল আর এখন তার আরো বাজে বাজে স্বপ্ন আসছিল। এইসব দেখে পাইং আর ডার্লিন চিন্তায় পড়ে যায় যে মিসাইয়েরও হয়তো রিয়েট্রির অভিশাপ লেগে গেছে আর সেই যে সাদা জামাটি ছিল সেটা হয়তো রিয়েট্রির আত্মাকে কাবু করতে সাহায্য করতে পারে। এরপর আমরা চতুর্থ ভিডিওতে সংকে পুরোপুরি পজেস্ট অবস্থায় দেখতে পাই। আর যখন লিম্পার্ট সং এর কাছে যায় তখন সং নিজের চেহারা একটি ছুরি দিয়ে কেটে ফেলে আর তারপর সে হামলা করে দেয় লিম্পার্টের উপরে। এইসব দেখে ডার্লিন আর পাইং এই জায়গাটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ক্রু বিল্ডিং এর বাইরে চলে গিয়েছিল, যেখানে সে আরো একটি মেসেজ বাঁধা বেলুন দেখতে পায়। এইবার সেই চিঠিতে লেখা ছিল, তোমার কাছে যেটা আছে সেটা কি? এই সব মেসেজ দেখে বোঝাই যাচ্ছে যে রিয়েট্রির আত্মা কিছু চাইছিল। এরপর আমরা আবার সেই ভিডিওটি দেখতে পাই, যেখানে সং নিজের চোখ নিজে খুবলে নেয়, এটা বলে যে রিয়েট্রির আত্মা আমার চোখ চায়। লিম্পার্ট সংকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই সং তারও চোখটি খুবলে নেয়। অন্যদিকে সেই বেলুনটির পিছনে পিছনে যেতে লাগে ক্রু আর সে সেই বেসমেন্টে চলে যায়। ভিতরে ক্রু দেখতে পায় সাদা বেলুনে পুরো ভরা। এইসব দেখে অনেক সে ভয় পেয়ে যায় আর তার সামনে দাঁড়িয়ে ছিল রিয়েট্রির আত্মা, যে ক্রুকে চেপে ধরে চেঁচিয়ে বলে যে আমায় জবাব দাও। এর ফলে ক্রু ভয়তে চিৎকার করতে লাগে। ক্রুয়ের চিৎকারের শব্দ শুনে পাইন আর ডার্লিন তাকে সাহায্য করতে যায়। তারা বেসমেন্টে গিয়ে দেখতে পায় ক্রু একটি জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎই তাদের আশেপাশে অদ্ভুত অদ্ভুত অলৌকিক জিনিস হতে লাগে আর তখনই ক্রু সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর তারা ক্রুকে খুঁজতে লাগে আর ডার্লিন তাকে সিঁড়ির পেছনে অন্ধকার জায়গায় খুঁজে পায়। যখন ডার্লিন ক্রুয়ের কাছে যায় তখনই ক্রু ডিমনিক হয়ে ডার্লিনের উপর হামলা করে দেয়। পাইন ক্রুকে মেরে আলাদা করে দেয়। এরপর ক্রু একটি হাতুড়ি তুলে তাদের দুজনের উপর হামলা করে দেয়। লড়াই করতে করতে ক্রু পাইনকে বস করেই নিচ্ছিল, কিন্তু ক্রু পাইনকে মারতে যাবে তার আগেই ডার্লিন একটি জিনিস তুলে সেই সাদা জামাটার ভিতরে ঢুকিয়ে দেয়। এর ফলে ক্রুয়ের হাত ব্যথা হতে লাগে। এরপর ডার্লিন সেই জিনিসটা ওই সাদা জামার কলারে ঢুকিয়ে দেয়। এর ফলে ক্রুয়ের এমন মনে হয় যেন কেউ তার গলা টিপছে। এরপর ক্রু অজ্ঞান হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই ক্রুকে বিছানায় শুয়ে রাখা হয়েছিল আর এই দিকে পাইং রিসার্চ করেই যাচ্ছিল। অবশেষে সে এবং ডার্লিন আজকে লিম্পার্ট রিপোর্টারের অ্যাড্রেস খুঁজে পার করে, যে সেই ভিডিওগুলো বানিয়েছিল 1983 সালে। এরপর পাইং যায় লিম্পার্টের সাথে কথা বলতে, কিন্তু তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তখনই সেখানে গেগলি আসে আর গেগলি পাইং এর সাথে লিম্পার্টের ঘরে যায়। এরপর তারা লিম্পার্টের সাথে দেখা করে, যার চোখ ছিল না সেই ভিডিওতে ঘটা ঘটনার পর থেকে। আর তখনই সেখানে সং আসে, যে এখনো বেঁচে ছিল আর তারও চোখ ছিল না। আসলে লিম্পার্ট সেই ঘটনার পর থেকে সংকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। এখন সং আগেকার কথা মনে করতে চাইছিল না, এই জন্য সে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে লিম্পার্ট আসল সত্যিটা বলে, আসলে বন্ধুরা রিয়েট্রির আত্মা সবার প্রথমে কোনো মানুষকে পজেস্ট করে, কারণ সে চায় যেন সে ন্যায় বিচার পায়। আসলে সে কিছু জানতে চাইছিল। লিম্পার্ট বলে যে যেই পৃষ্ঠে রিয়েট্রির আত্মাকে সেই সাদা জামায় বন্দি করে রেখেছে, সেই পৃষ্ঠা বলেছিল যে রিয়েট্রি খুবই ইমোশনাল আর সে সেই মার্ডার করেনি।
রিয়েট্রির আত্মা এই জন্যই ঘোরাফেরা করছে কারণ সে ন্যায় বিচার চায়, আর যদি পজেস্ট লোকেরা তার ন্যায় বিচার না দিতে পারে তাহলে রিয়েট্রির আত্মা তাদের চোখ খুবলে নিত, যাতে তারা বুঝতে পারে যে রিয়েট্রির কেমন লাগে। রিয়েট্রি নিজেই জানতো না যে আসল মার্ডারার কে। রিয়েট্রি আসলে এইটাই জানতে চাইছিল। এই অভিশাপটা শেষ করার একটা মাত্রই উপায় ছিল, সেটা হলো মার্ডারারকে খুঁজে বার করতে হবে। এই সব জানার পর পাইন এবং গেগলি সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেখানে লিম্পার্ট এসে কিছু ফটো পাইনকে দেখায়। সেই ফটোটাই একটি লোক ছিল, আর সেই লোকটি খুবই অদ্ভুত ছিল। লিম্পার্ট এরপর বলে যখন সে অরফানেজের সামনে রিপোর্টিং করছিল তখন সে বারবার একটি লোককে চারিদিকে ঘুরতে দেখেছিল। লিম্পার্টের কথা অনুযায়ী এই লোকটাই আসলে কিলার। সেই ফটোগুলো দেখে বোঝাই যাচ্ছিল না যে সেই লোকটি আসলে কে। এরপর রাতে যখন ডালেন ক্রুয়ের কাছে যায় তখন লাইটগুলো ফ্লিকার হতে লাগে, আর হঠাৎই ক্রু উঠতে থাকে এবং সে অনেক বেশি ডিমনিক হয়ে ডালেনের উপর হামলা করে দেয়। ডিমনিক ক্রু ঘরে থাকা সব জিনিসপত্র এই দিক ওই দিক ফেলতে লাগে, আর সে ডালেনকে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইসব শব্দ শোনার ফলে মারফাট নিতাকে একা রেখে দেখতে চলে যায় যে কি হলো। এরপরে নিতার পাশে থাকা লাইট ফ্লিকার হতে লাগে, আর নিতায় ক্রুকে দেখতে পায় যে হঠাৎই নিতার উপরে হামলা করে দেয়। এরপর নিতা নিজের যান বাঁচিয়ে পালিয়ে একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নিতা ততক্ষণ সেই দরজাটি খোলে না যতক্ষণ না ক্রু সেখান থেকে যায়। এরপর নিতা ঘরের বাইরে বেরোয়। তখনই হঠাৎ ক্রু এসে তার গলা চেপে ধরে। সে নিতাকে হাওয়ায় উড়িয়ে পজেস্ট করতেই যাচ্ছিল, আর অন্যদিকে মারফাট ডালিনের জ্ঞান ফেরায়। ডালিন এইবার দুজন ছেলেকে ঘরের ভিতরে বন্ধ করে দেয়, আর সে এরপর নিতাকে বাঁচাতে নিতার কাছে ছুটে যায়, কিন্তু সে নিতাকে ঘরের কোথাও খুঁজে পায় না। ডালিন নিতাকে সেই অদ্ভুত বেসমেন্টে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, যেখানে ডিমনিক ক্রুও উপস্থিত ছিল, যে ডালিনকে তুলে ফেলে দেয়। এরপর ক্রু ডালিনকে মারতেই যাবে তখনই ডালিন সেই মিউজিক বক্সটি খুলে দেয়, যেটা ক্রুয়ের অনেক পছন্দের ছিল, আর সেই গানটা শোনার ফলে তার জ্ঞান ফিরে আসতে থাকে। এর ফলে রিয়েট্রির আত্মা ক্রুয়ের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, আর ক্রু অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে পাইং আর গেগলি ফিরে আসে। এরপর পাইং যখন গাড়ির ডিকি থেকে জিনিসপত্র বার করছিল তখন সে গেগলির জিনিসপত্রের মধ্যে 1983 সালের একটি ফটো দেখতে পায়, যেটা রিয়েট্রির ফটো ছিল। এর সাথে তার বন্ধুরও ছিল। এখানেই পাইং বুঝে যায় যে আসল কিলার হচ্ছে গেগলি, যে সব বাচ্চাদের মেরেছিল। তখনই হঠাৎ গেগলি কুরুল দিয়ে পাইং এর উপর হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়, যেখানে গেগলি পাইংকে অনেকবার আঘাত করে। এই জন্য পাইং গেগলির থেকে বাঁচার জন্য এই দিক ওই দিক পালাতে থাকে। এরপর সিন শিফট হয়ে বেসমেন্টের সিন দেখানো হয়, যেখানে ক্রুয়ের হুঁশ ফিরে এসেছিল। সে সেখান থেকে ডালিন আর নিতাকে নিয়ে পালাতেই যাচ্ছিল, কিন্তু তখনই ক্রুকে আবারও ধরে ফেলে রিয়েট্রির আত্মা। সেই আত্মাটি ক্রুয়ের চোখ চায়, কারণ সেও তার ন্যায় বিচার করতে পারেনি। তখনই হঠাৎ ক্রু আর রিয়েট্রি দুজনেই একটি ভিজনে চলে যায়, যেখানে রিয়েট্রি ক্রুয়ের চোখের দ্বারা সবকিছু দেখতে পায়। তারা ভিজনে সেখানে পৌঁছে যায় যেখানে বাচ্চাদের মার্ডার হয়েছিল, আর তারা সেখানে গেগলিকে দেখতে পায়, যে বাচ্চাদের মেরেছিল, আর গেগলি রিয়েট্রির বন্ধুকেও মেরে তার সাথে খারাপ কাজ করেছিল। বন্ধুরা, এটা সেই সময়টা ছিল যখন রিয়েট্রি সেই ঘরে এসেছিল, যাকে দেখে গেগলি জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল, আর রিয়েট্রির বন্ধুও সেখান থেকে চুপি চুপি বেরিয়ে গেছিল, কারণ সে যদি সেখান থেকে না পালাতো তাহলে গ্রামের লোকেরা রিয়েট্রির জায়গায় তাকে কিলার ভাবতো। এরপর সেই ভিজন থেকে ক্রু আর সেই আত্মা ফিরে আসে, যেখানে আত্মাটি চমকে যায়, কারণ সে আজ পর্যন্ত কারোর দ্বারা এই সত্যিটা জানতে পারেনি। কিন্তু যেহেতু ক্রু গেগলিকে আগে থেকে জানতো, এই জন্য রিয়েট্রি গেগলির আসল চেহারা দেখতে পেয়ে যায়, সেটাও আবার ক্রুয়ের দ্বারা, আর সে বুঝে যায় যে আসল কিলার হলো গেগলি। অন্যদিকে বাইরে গেগলি আর পাইং লড়াই করছিল। এখানে গেগলি পাইংকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে রিয়েট্রি চলে আসে, যে গেগলিকে ধরে হাওয়ায় ভাসতে লাগে। এরপর গেগলি নিজের প্রাণের ভিক্ষা চায়, কিন্তু রিয়েট্রি তাকে ক্ষমা করে না। এরপর সে গেগলিকে মেরে কুয়োর ভিতর ফেলে দেয়। রিয়েট্রি নিজের রিভেঞ্জ নিয়ে নেয়, আর সে ন্যায় বিচারও পেয়ে যায়। এর সাথে রিয়েট্রির সেই অভিশাপটিও শেষ হয়ে যায়। এর পরের দিন সব লোক সেই অরফানেজ থেকে চলে যাচ্ছিল, আর যাওয়ার আগে ক্রু রিয়েট্রির সেই মিউজিক বক্সটি কুয়োর কাছেই রেখে দেয়, কারণ এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। সবাই রিয়েট্রির আত্মার শান্তির জন্য প্রে করতে লাগে,
আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।